ডিয়ার স্টুডেন্টস, কেমন আছি আমরা? আশা করি আমরা সবাই সহি সালামতে আছি। বন্ধুরা, আজ আমরা আলোচনা করব অধ্যায় 13 এর অনুশীলনী 13.1 এর ম্যাথমেটিক্যাল প্রবলেম নিয়ে। তোমরা দেখো, এতদিন আমরা অনুপাত এবং সমানুপাত, যেটা প্রপোর্শনাল, এই চ্যাপ্টারটা করেছি এবং সবগুলো অঙ্ক আমরা করার চেষ্টা করেছি, তোমরা বোঝার চেষ্টা করেছ। তো যাই হোক, আজকে আমাদের নতুন চ্যাপ্টার। তো আই উইল ট্রাই টু বেস্ট ফর ইউ। তো দেখো, এখন আমরা 1 নাম্বার থেকেই করার চেষ্টা করি। 1 নম্বরে কি আছে দেখো, 13 প্লাস 20 প্লাস 27 প্লাস 34। এরপরে এইভাবে যেতে যেতে 111 ধারাটির পদ সংখ্যা কত? ধারাটির পদ সংখ্যা কত? আচ্ছা বন্ধুরা, তোমরা এখানে লক্ষ্য করো, দেখো 13, 20, 27, 34 এই পর্যন্ত কতগুলো পদ আমরা দেখি? 1, 2, 3, 4, অর্থাৎ 13 থেকে 34 পর্যন্ত কয়টি পদ? 4টি পদ। 27 পর্যন্ত কতগুলো পদ? দেখো গুণ 1, 2, 3, এভাবে কিন্তু গণনা করা খুব সহজ। কিন্তু যখন তুমি অনেক দূর পর্যন্ত যাবা, এখানে 111 আছে, এখানে তোমার মনে করো 1011 থাকতে পারে, তাহলে সেজন্য তোমাকে অবশ্যই একটা সূত্র অ্যাপ্লাই করতে হবে, অর্থাৎ ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। সেই ফর্মুলাটা কি সেটা আমাদের জেনে নিতে হবে। এখন তার আগে তোমাকে জানতে হবে এটা আসলে কি, এই জিনিসটা কি। এটা একটা কি ধারা? সমান্তর ধারা, সেটা তোমাকে বুঝতে হবে। যেমন মনে করো এইরকম 1 প্লাস 3 প্লাস 5 প্লাস ডট ডট ডট, এটিও একটি সমান্তর ধারা। কেন এটি একটি সমান্তর ধারা? তার কারণ হচ্ছে, দেখো এটা হচ্ছে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, এরকম করতে করতে আরো অনেক পর্যন্ত তুমি যেতে পারো। এখন এখানে দেখো 3 থেকে 1 তুমি যদি বিয়োগ দাও 2 থাকে, অর্থাৎ দ্বিতীয় রাশি বিয়োগ প্রথম রাশি, আবার তৃতীয় রাশি বিয়োগ দ্বিতীয় রাশি। দেখো আবার দ্বিতীয় রাশি থেকে বিয়োগ করো 5 মাইনাস 3 2। ক্লিয়ার? এখানেও দেখো 20 মাইনাস 13 ইকুয়াল কত? 7। আবার দেখো 27 তৃতীয় পদ বিয়োগ প্রথম পদ ইকুয়াল 7। তাহলে এটি একটি কি ধারা? সমান্তর ধারা, অর্থাৎ সমান্তর ধারা, অর্থাৎ সমান, অর্থাৎ বিয়োগফল, অন্তর মানে বিয়োগফল, সমান্তর ধারা। এটি একটি সমান্তর ধারা। তাহলে এটা আমরা শিখলাম যে এটা একটা কি ধারা? এটি একটি সমান্তর ধারা। এখন ধারা বিভিন্ন রকম আছে, দেখো আবার 2 প্লাস 4 প্লাস 6, এটাও কিন্তু একটা সমান্তর ধারা। ঠিক আছে না? এই দেখো 4 থেকে 2 চলে গেল, 2 থাকে, আবার 6 থেকে 4 চলে গেল, 2 থাকে, এটাও একটা সমান্তর ধারা। এখন এরকম যদি থাকে 2 প্লাস 4 প্লাস 8 প্লাস 16 ডট ডট ডট, এটা কিন্তু আবার দেখো, এটা কিন্তু আবার গুণোত্তর ধারা। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, এটা কিন্তু আবার গুণোত্তর ধারা। ঠিক আছে? দেখো তুমি, এটা একটা গুণোত্তর ধারা। 2 দিয়ে গুণ, 4 দুগুণে 8, আবার 4 কে 2 দিয়ে গুণ 8, 8 কে 2 দিয়ে গুণ 16। ঠিক আছে? আচ্ছা, এই প্রসঙ্গে আমরা পরে আসবো। তা আমরা এই অঙ্কটা করার জন্য এখন আমাদেরকে কি করতে হবে সেটা আমরা বুঝে নিই। আমরা কি আলোচনা করেছিলাম যে যখন যে প্রবলেমটা আমাদের সামনে আসবে সেটা আমরা ওভারকাম করার চেষ্টা করব। দেখো, এখন অনেকই আলোচনা করা যায়, কিন্তু আমরা আলোচনার শেষে দেখো এখান থেকে আমরা বুঝে নেওয়ার চেষ্টা করি। তাহলে এটি আমরা লিখতে পারি, এটি একটি সমান্তর ধারা। যদিও এটা একটা এমসিকিউ তোমাদের অঙ্কে, যে ধারাটির পদ সংখ্যা কত আমরা লিখব। এটি একটি সমান্তর ধারা। ঠিক আছে? এই সমান্তর ধারার তোমার প্রথম পদটা কি? সমান্তর ধারার প্রথম পদ, এটি একটি সমান্তর ধারা যার প্রথম পদ a ইকুয়াল 13। সাধারণ অন্তর, অর্থাৎ প্রত্যেকটা থেকে তুমি যদি বিয়োগ দাও, সাধারণ অন্তর d ইকুয়াল, দেখো এই দ্বিতীয়টা বিয়োগ প্রথমটা, দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ। আবার তুমি তৃতীয় পদ বিয়োগ দ্বিতীয় পদ লিখতে পারো। তো আমরা 7 পেলাম। এখন আমরা তো জানি না যে ধারাটির n তম পদ কত। তাহলে যদি ধারার, দেখো আমরা একটা সূত্র আমরা লিখতে পারি, যদি ধারার, এই কথাটি লিখতে পারি, যদি ধারার প্রথম পদ a এবং সাধারণ, এই কথাটি মনে রাখতে হবে তোমাদের, সাধারণ
অন্তর অন্তর ডি হয়, তবে ধারার n-তম পদ ইকুয়াল a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এটা তোমাকে মনে রাখতে হবে। যদি ধারার প্রথম পদ a এবং সাধারণত d হয়, তবে ধারার n-তম পদ a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এই কথাটি সব সময় আমাদেরকে মনে রাখতে হবে। এখন এটা তো নৈবেত্তিকের জন্য, যাই হোক আমরা এটা থেকে আমরা বুঝি, এটা বুঝলে আমরা অনেকগুলো অঙ্ক করতে পারবো আশা করব। তো এখন আমরা জানি লিখি, আমরা জানি সমান্তর ধারার n-তম পদ ইকুয়াল লিখতে পারি a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এটা আমরা লিখবো। তাহলে ধরি, আমরা তো জানি না, তাই না? আমরা জানি এটা সমান্তর ধারা n-তম পদ ইকুয়াল a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। কিন্তু 111 ধারাটির পদের সংখ্যা কত এটা আমরা জানি না। ধরি ধারাটির আমরা এই পর্যন্ত আমরা মুখে বলতে পারি। দেখো 1 2 3 4 অর্থাৎ 4 পর্যন্ত 34, অর্থাৎ 34 যে এখানে আছে 34, এই পর্যন্ত পদের সংখ্যা হচ্ছে 4টি। কিন্তু 111 পর্যন্ত কত এটা আমরা জানি না। তাহলে আমরা ধরে নিই ধারাটির n-তম পদ, যেহেতু আমরা জানি না, n-তম পদ ইকুয়াল 1 1 1। এখানে যদি 209 হতো তাহলে আমরা লিখতাম, এখানে যদি 209 হতো এখানে লিখতাম 209। এখানে যদি 211 হতো আমরা 211 লিখতাম। এখানে যদি 302 হতো তাহলে 302 লিখতাম। যাই হোক, তাহলে আমরা প্রশ্ন মতে লিখতে পারি যে প্রশ্ন মতে ধারাটির n-তম পদ কি? ধারাটির n-তম পদ কোনটা আমরা পেয়েছি? এইটা a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল কত? এই যে ধারাটির n-তম পদ ইকুয়াল 1 1 1। দেখো আমরা এই যে ধারাটির n-তম পদ, ধারার সমান্তর ধারার n-তম পদ ইকুয়াল এত না, এটা আমরা বসিয়ে দিচ্ছি ইকুয়াল এত। তাহলে আমরা লিখলাম প্রশ্ন মতে। এখন আমরা দেখো এখানে এর মান আমরা কত পেয়েছি, এখানে বসিয়ে দেই 13, তারপরে এখানে প্লাস n এর মান আমাকে বের করতে হবে, n মাইনাস 1 ডি ইকুয়াল কত পেয়েছি 7, বসিয়ে দেই 7 ইকুয়াল 1 1 1। আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন আমরা এখানে দেখো 13 প্লাস 7 দিয়ে এটার সাথে গুণ সম্পর্ক, তাহলে 7 n মাইনাস 7 আর 1 গুণ করি 7 ইকুয়াল 1 1 1। আশা করি আমরা বুঝতে পেরেছি। 7 এনটা প্রথমে লিখে নেই, এরপরে দেখো প্লাস 6 থাকে, 13 থেকে 7 বিয়োগ দিলাম 1 1 1, 7 n ইকুয়াল 1 1 1। এটা পজিটিভ, এই পাশে গেল নেগেটিভ, সমান চিহ্নের ডান পাশে চলে গেছে। এগুলো তোমরা পারো, আমি জানি। কত থাকে এখানে 105 ওয়াল ভাগ দাও 7 দিয়ে। আশা করি আমরা বুঝতে পেরেছি মনে হয়। 15, সো n ইকুয়াল হচ্ছে 15। তাহলে এখানে আমরা কি লিখেছি? ধারাটির n-তম পদ, ধরি ধারাটির n-তম পদ 1 1 1। তাহলে n এর মান কত? 15। তাহলে আমরা লিখতে পারি ধারাটির 15তম পদ 111। আশা করি আমরা বুঝতে পেরেছি। তাহলে আনসার এটা 15। তাহলে আমরা লিখে নেই। দেখো এখানে খুবই সহজ অঙ্কগুলো। এই ধরনের অঙ্ক এই চ্যাপ্টার থেকে এবং গুণোত্তর ধারা থেকে তোমাদের একটি প্রশ্নের উত্তর দিতে হতে পারে। সো আমরা লিখতে পারি ধারাটি 15তম পদ 1 1। এটা অ্যান্সার। নাম্বার 2 দেখো এখানে কি বলছে।
যে এখানে আসলে এখানে করার তেমন কিছু নেই। এটা হচ্ছে তোমার 5 প্লাস 8 প্লাস 11 প্লাস 14 প্লাস ডট ডট 62। ধারাটি কি ধারা? এটা একটা সসীম ধারা। এটা বোঝাই যাচ্ছে কেন এটা সসীম ধারা। এটা একটা এমসিকিউ কোশ্চেন। দেখো আমাদের এখানে কি বলছে 2 নম্বরে, খুবই সহজ। 5 প্লাস 8 প্লাস 11 প্লাস 14 প্লাস ডট 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 62 ধারাটি, তারপরে এখানে লিখছে একটি সসীম ধারা। হ্যাঁ, এটা সত্যি, এটা একটা সসীম ধারা। কারণ দেখো 8 মাইনাস 5 ইকুয়াল 3, রাইট? ইকুয়াল 3। আবার কি বলছে 11 মাইনাস 8। দেখো তুমি এই যে 8 মাইনাস 5 ইকুয়াল 3। আবার দেখো 11 মাইনাস 8 ইকুয়াল 3। আবার দেখো ইকুয়াল 3। তাহলে এটাকে আমরা বলতে পারি কি? 1 নম্বরটা সঠিক, একটি সসীম ধারা। আমরা বলতে পারি প্রত্যেকটা ক্ষেত্রে আমরা সমান্তর অর্থাৎ সমান্তর পাই, যে এটা একটা সসীম ধারা হলো। এরপরে বলছে যে একটি গুণোত্তর ধারা। না বাবা, এটা কখনোই গুণোত্তর ধারা হয় না। ঠিক আছে? তো সঠিক নয়, কারণ ধারাটির অপর দুইটি পদের যে পার্থক্যটা সেটা, এটা একটা গুণোত্তর ধারা হয় না। কারণ হচ্ছে কি, গুণোত্তর ধারা এমন হবে 5 প্লাস 10 প্লাস 20 প্লাস 40 প্লাস 80, এরকম হলে আমরা লিখতে পারতাম এটা একটা গুণোত্তর ধারা। দেখো 5 10 10 ইন্টু 2 20 20 ইন্টু 2 40 40 ইন্টু 2 80, রাইট? অর্থাৎ আমরা প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ যদি করি তাহলে কি পাই? আবার একই পাই। দেখো এখানে তাহলে এটা একটা গুণোত্তর ধারা। তো এখানে তো এই শর্ত নেই, তাহলে এটা গুণোত্তর ধারা নয়। এরপরে বলছে যে 3 নাম্বার যেটা বলছে যে এর 19তম পদ 59। আচ্ছা দেখি এর 19তম পদ 59 হয় কিনা সেটা আমাদেরকে দেখতে হবে। তো আমরা কি জানি? আমরা সহজ ভাষায় এই 19তম পদ যদি 59 হয়, ধারাটি হচ্ছে 62। এরপরে আরো অনেক দূর পর্যন্ত লেখা যায়, এখানে দেখেন এই প্রশ্নে। তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, দেখো তোমরা এখানে বলছে যে 3 নাম্বার যেটা যে বলেছে যে এর 19তম পদ 59। আমরা দেখি, আমরা জানি কি, আমরা জানি ধারার সহজ ভাষায় ধারার n-তম পদ ইকুয়াল a প্লাস n মাইনাস 1 ইন্টু d। এটাই তো আমরা জানি, তাই না? তাহলে ধারার n-তম পদ এত, সো ধারার এখানে তুমি মনে করো রহিমতম পদ, কুড়িমতম পদ, যাই হোক না কেন, এখানে আমরা দিলাম তাহলে 19তম পদ। 19তম পদ ইকুয়াল a প্লাস 19 মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল কি হয় দেখি, a প্লাস 19 থেকে 1 চলে যায় 18 ডি। আমরা এটা পেলাম। এখন এই পদটা সমান, এই 19তম পদ সমান হচ্ছে কত? প্রশ্ন মতে আমরা লিখি, প্রশ্ন মতে আমাদের কি বলেছে যে এই 19তম পদ এইটা সমান ইকুয়াল হচ্ছে 59। অথবা তুমি আরো সহজ করে তুমি এটাকে প্রকাশ করতে পারো যে প্রশ্ন মতে আমাদের বলছে কি, বলছে যে ধারায় 19তম পদ ইকুয়াল 59। আমি জাস্ট বোঝার জন্য এভাবে করছি তোমাদের। দেখো এখানে এখন ধারার 19তম পদ ইকুয়াল তুমি কত পেয়েছো? এটা পেয়েছো না? a প্লাস 18d ইকুয়াল 59। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো তুমি এখানে a ইকুয়াল আমরা লিখি না, এটা এখানে তুমি লিখতে পারো, এখানে ধারার প্রথম পদ নৈমিত্তিক, তো সেজন্য ধারার প্রথম পদ a ইকুয়াল কত? 5।
সাধারণ অন্তর কত? সাধারণ অন্তর অন্তর ডি ইকুয়াল কত? 11 মাইনাস 5 ইকুয়াল 3 ইকুয়াল 3, তাই না? আবার তুমি 11 মাইনাস 8 ইকুয়াল 3, যাই হোক, এর মান আমরা কত পেয়েছি? এর মান হচ্ছে 5। আমরা বসিয়ে দিই এখানে 5 প্লাস 18 মাল্টিপ্লাই ডি এর মান 3 ইকুয়াল কি লিখলাম? 59 প্লাস 5, রাইট? 59 সমান 59, দেখো 19তম পদ 59 আমরা পেয়ে গেলাম, তাই না? এই পদটা সমান এই পদ আমরা, তাহলে 59 আমরা পেয়ে গেছি। তাহলে হয়ে গেল ধারাটি 19তম পদ 59। হ্যাঁ, রাইট, ধারাটি 19তম পদ 59। তো আমরা দেখো, আমরা এখানেই করে ফেলতে পারতাম, এই প্রশ্ন মতে লেখার কোনো প্রয়োজন ছিল না। এখানেই তুমি যদি মান বসিয়ে দাও তাহলেই হয়ে যায়। এখানে বসাও 5 প্লাস 18 ইন্টু 3, 5 প্লাস 54, 59, দিস ইজ আর আনসার। জাস্ট বোঝানোর জন্য আমি ওই অংশটা লিখেছি। আচ্ছা, যাই হোক, এটা আমাদের হয়ে গেল। তাহলে আমাদের আনসার হচ্ছে 1 আর হচ্ছে 3। তোমরা দেখো, তোমাদের টেক্সট বই দেখতে পাবা। এখন এখানে নিচের তথ্যের ভিত্তিতে 3 এবং 4 নং প্রশ্নের উত্তর দিতে বলছি তোমাদের। দেখো, খুবই সহজ এবং সরল, খুবই সহজ এবং সরল। দেখো এখানে নাম্বার 3 ধারাটির 15তম পদ কোনটি? এখন তোমার কোন তথ্যের ভিত্তিতে, এটা আমরা লিখে নিই। 7 প্লাস 13 প্লাস 19 প্লাস 25, এইরকম একটা ধারা। এই ধারার আলোকে আমাদের 15তম পদ কত? 15তম পদ কোনটি? আচ্ছা, এখানে দেখো, এই 25 পর্যন্ত কততম পদ? 1 2 3 4, 4তম পদ আমরা আগে আলোচনা করেছি। তাহলে আমরা জানি কি, এখানে এটি একটি সমান্তর ধারা। তাহলে এটি আমরা লিখি, এটি একটি সমান্তর ধারা, সমান্তর ধারা যার প্রথম পদ a ইকুয়াল 17। সাধারণ অন্তর ডি। তোমরা আরো গতিতে করতে পারবা যখন নিজে নিজে শিখে ফেলবা তখন। তাহলে আমরা 6 পেলাম। আমরা তো জানি না, তাই না, যে 15তম পদ, এটা আমরা কিন্তু জানি না। তা আমরা কি জানি? আমরা জানি ধারার nতম পদ a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তুমি আর অনেক কিছু জানো, তোমার নামও যদি এখানে বসাই দাও এততম পদ, তাহলে এখানে তাই হবে। তাহলে ধারার কততম পদ? 15তম পদ। তাহলে a প্লাস এখানে 15 মাইনাস 1 ইন্টু ডি লিখলাম। a প্লাস এখানে বিয়োগ করো 14 ডি। তাহলে এর মানটা বসিয়ে দাও 7 প্লাস 14 ইন্টু 6, 7 প্লাস, এখন এটা গুণ করলে কত হচ্ছে তোমার? 84 ইকুয়াল 91। তাহলে এখানে দেখো, ক নাম্বার আছে 85, ক নাম্বার 91, তাহলে 91 নাম্বার 3 আমরা বুঝতে পারলাম। এখন নাম্বার 4 চলে যাই। নাম্বার 4-এ দেখো, যত ধরনের
এমসিকিউ আছে, তোমরা এভাবে করতে পারবে। তো ধারাটির প্রথম 20টি পদের সমষ্টি নির্ণয় করো। সমষ্টি কত? ধারাটির প্রথম 20টি পদের সমষ্টি কত, এটা তোমাকে নির্ণয় করতে হবে। এখন বন্ধুরা আমরা একটু ব্যতিক্রমে চলে আসছি। ধারাটির প্রথম 20টি পদের সমষ্টি আমাদেরকে নির্ণয় করতে হবে। এখন আমরা বলছি না, যখন আমরা প্রবলেমে পড়বো তখন আমরা আস্তে আস্তে শিখবো। যদি ধারার, দেখো, যদি ধারার অর্থাৎ সাম বের করতে বলছে, ধারার প্রথম পদ এ এবং একই সাধারণ অন্তর ডি হয়, তবে ধারার এন পদের প্রথম এন পদের সমষ্টি, ধারার প্রথম এন পদের সমষ্টি n by 2 2a plus n minus 1 into d। প্রিয় শিক্ষার্থী, এখানে লক্ষ্য করো, একই জিনিস আমাদের প্রথমটা ছিল ধারার, যদি ধারার প্রথম পদ এ এবং সাধারণ অন্তর ডি হয়, তবে ধারার n তম পদ, আমরা n তম পদ বের করেছিলাম, অর্থাৎ কততম পদ এত। আর এখন n পদের সমষ্টি, অর্থাৎ পদগুলো, যেমন তুমি মনে করো 1 + 2 + 3 + 5, এখানে কয়টা পদ আছে? 1 2 3 4, অর্থাৎ এই চারটা পদ যোগ করলে কত হয়, তার যে সমষ্টি দেখো 8 10 11, দেখছো? অর্থাৎ পদের যোগফল বা সমষ্টি হচ্ছে 11। এখন এটা দেখো কম সংখ্যক, সেই জন্য আমাদের যোগ করে বের করা আমাদের জন্য কঠিন হয়নি। কিন্তু যখন এরকম থাকবে, মনে করো 3 + 5 + 7 প্লাস, তোমার মনে করো এরকম আরো অনেক, এরকম করতে করতে আরো অনেক দূর চলে গেছে। হ্যাঁ, এরকম করতে করতে 20, যেমন 1 2 3, এরকম 20টি পদ, এরকম 20টি পদের যে সমষ্টি, এরপরে 9 আসবে, এরপরে 11 আসবে, এভাবে লিখে লিখে এই 20টি পদ লেখা এবং তাদের যোগফল বের করা বেশ কষ্টসাধ্য ব্যাপার, তাই না? সেই জন্য আমাদের কি গণিতবিদরা বিভিন্ন রকম সূত্র প্রয়োগ করেছে এবং এই সূত্রের মাধ্যমে আমরা এই পদের যে সমষ্টি আমরা বের করতে পারি। সেই জন্য এই সূত্রের অবতারণা ঘটেছে, ঠিক আছে? তো আমরা এখন এই সূত্রটা অ্যাপ্লাই করব, ঠিক আছে বন্ধুরা? তো আমরা কার আলোকে? আমাদের ওই যে প্রথমে উদ্দীপক, সেই উদ্দীপকের আলোকে। উদ্দীপকটা কি ছিল? সেটা ছিল এরকম 7 নৈবেত্তিক, তো সেই জন্যই আমার এইভাবে লেখা, প্লাস 13, সরি 13 না মনে হয়, হ্যাঁ 13 প্লাস ইত্যাদি ইত্যাদি, এই উদ্দীপকের আলোকে ধারার প্রথম 20টি পদের সমষ্টি আমাকে নির্ণয় করতে হবে। তো আমরা দেখো এখানে এটি একটি দেখাই যাচ্ছে, এটি প্রথমে তোমাকে নির্ণয় করতে হবে যে এটা আসলে কোন ধারা। এটি একটি সমান্তর ধারা, তাই না? এটি একটি সমান্তর ধারা, এটা তো তোমাকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে, তাই না? এটি একটি সমান্তর ধারা যার প্রথম পদ, দেখো এখানে, যার প্রথম পদ a = 7, রাইট? সাধারণ অন্তর যদি তুমি না পাও, পাইবা অন্তর, তাই না? অন্তর সবার মধ্যে আছে, তাহলে 13 - 7 = 6 আমরা পেলাম। এখন আমরা জানি কি, এই যে দেখো, যদি ধারার প্রথম পদে আমরা এ পেয়েছি এবং সমান্তর ধারার সাধারণ অন্তর ডি পেয়েছি, ধারার প্রথম n পদের সমষ্টি, তাহলে আমরা জানি এটা সমান্তর ধারা, আমরা জানি, তাহলে বারে বারে লেখার কোনো প্রয়োজন নেই। আমরা জানি ধারার প্রথম n সংখ্যক না লিখলাম, n পদের, ধারার প্রথম n পদের সমষ্টি = n/2
2a প্লাস n মাইনাস 1 ইন্টু টি। আশা করি অবশ্যই বুঝতে পেরেছ। সো ধারার প্রথম, এই দেখো ধারার প্রথম 20টি, লিখি 20টি পদের সমষ্টি, তাই না? এভাবে দেখো এখানে কয়টি পদ? অনলি 4টা পদ, 1 2 3 4, তাই না? 4। তাহলে এরকম 20টি পদের সমষ্টি। তাহলে এখানে s দিয়ে প্রকাশ করা হয়, s n, এখানে 20 লিখতে পারো তুমি, s দিয়ে 20 লিখতে পারো। তাহলে এখানে n এর পরিবর্তে 20, 2a লিখলাম প্লাস এখানে লিখব 20 মাইনাস 1 ইন্টু ডি। আমরা পরের লাইনে a এবং d এর মান বসাই। 2 সেকেন্ড ব্র্যাকেট দিলাম, 2 ইন্টু a এর মান আমরা কত পেয়েছি? 7। লিখি 7, এখানে প্লাস প্লাস দিলাম। এখানে দেখো 19, তাই না? 1 চলে গেল। d এর মান কত? d ইকুয়াল দেখো 6। তাহলে এটার সাথে এটা গুণ সম্পর্ক 6। দেখো এখানে আমাদের কত হচ্ছে? এটা যদি আমরা কেটে দিই 10। এখানে কত পাচ্ছি? 14। 4 দিয়ে এটাকে যদি আমি গুণ করি 4 নং 36, হাতে আছে কত? 3, 7। দেখো এখানে 10 মাল্টিপ্লাই এখানে হচ্ছে কত হয়? 90। আমরা কি ভুল করলাম? এখানে 19, ডি মান আমরা কত পেয়েছি? 6। এখানে সরি, ডি মান তো এখানে 6। 6 দিয়ে যদি আমরা গুণ করি আমরা কত পাচ্ছি? 6 দিয়ে গুণ করলে দেখো এখানে আমাদের ভুল হয়েছে, 9 54 11। সো এখানে আমরা লিখতে পারি 10 ইন্টু 128। এটা দিয়ে গুণ করলে 128 ডিভাইড আছে। দিস ইজ আওয়ার আনসার। মার্কার পেনে কিছুটা সমস্যা হয়েছে, যে জন্যই লেখায় বিঘ্ন করছেন, সেই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। কষ্ট হলেও তোমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করো, একবারে যে বোঝা যায় না তা নয়। এরপরে দেখো নাম্বার 5 কি বলছে। এগুলো শুধুমাত্র এমসিকিউ এর জন্য। নাম্বার 5, নাম্বার 5 বলছে 2 মাইনাস 5 মাইনাস 12 মাইনাস 19 মাইনাস ধারাটির সাধারণ অন্তর এবং 12তম পদ নির্ণয় করো। দেখো বন্ধুরা, এখানে আমরা যদি 12তম পদ নির্ণয় করতে যাই তাহলে আমাদেরকে কি করতে হবে? আগে তোমাদেরকে ফার্স্টলি তোমাকে আইডেন্টিফাই করতে হবে যে আসলে এটা কোন ধারা, আমরা করতে পারি। তাহলে আমরা লিখি, আমরা এখানে তো লিখতেই পারি, তাই না? আমরা কি লিখতে পারি? যে এটি একটি সমান্তর ধারা। কি করে সমান্তর ধারা? সমান্তর ধারা লিখলাম, সমান্তর ধারা যার প্রথম পদ, দেখো এখানে এ ইকুয়াল, দেখি সমান্তর ধারা হয় কিনা, যে দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ। লিখি দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ, তাই না? আবার কি তৃতীয় পদ বিয়োগ দ্বিতীয় পদ, এই দুইটাই করে দেখি। যদি এক হয় তাহলে আমরা বুঝবো এটা সমান্তর ধারা। দেখি লিখি, দ্বিতীয় পদটা কি আছে আমরা এখানে লক্ষ্য করি, -5।
লিখলাম -5। দেখো এই যে দ্বিতীয় পদ -5, ঠিক আছে। প্রথম পদ মাইনাস, তারপর +2, দেখো +2 কিনা, দেখো তো বন্ধুরা, হ্যাঁ, কোনো চিহ্ন যদি না থাকে, কোনো সাইন যদি না থাকে, তাহলে আমরা সেখানে ধরে নিব প্লাস আছে। তাহলে দেখি -5 প্লাস এবং মাইনাস মিলে -7, -5 -2, অর্থাৎ যোগ বিয়োগ তোমাকে বুঝতে হবে। মাইনাস থাকে তুমি ধরে নাও যে তোমার কাছে 5 টাকা পাবে, ঋণ আছে তুমি, আরো পাবে 2 টাকা, তো তোমার কাছে মোট পাবে 7 টাকা, সেই জন্য মাইনাস। এখন তুমি দেখো -7 পেয়েছো, বেশ ভালো। এখন দেখো তো তৃতীয় পদ, তোমাকে প্রথম আইডেন্টিফাই করতে হবে যে এটা সমান্তর ধারা কি না। এই তৃতীয় পদ মাইনাস দ্বিতীয় পদ। এখন তৃতীয় পদ তোমার কি আছে দেখো, -12, দেখো -12, এরপরে এখানে মাইনাস, এরপরে এখানে দেখো দ্বিতীয় পদ। দ্বিতীয় পদ কি আছে, এটা হলো সূত্রের মাইনাস, মাইনাস কত 5, তাই নয় কি? দেখো তৃতীয় পদ হচ্ছে -12। এখন এই যে মাইনাস, এই মাইনাসটি এই মাইনাস, আর দ্বিতীয় পদে কি আছে -5, দেখো এই যে -5, -12 মাইনাস এবং মাইনাস কি হয় প্লাস, তাই না 5। তাহলে এখন তুমি যোগ বিয়োগ অনেকেই হয়তো আমরা বুঝি না, একটু লজ্জার কিছু নাই। জীবনে লজ্জা পাওয়ার চাইতে একবার যদি লজ্জা পেয়ে শিখে যাই, তাহলে সারা জীবনের জন্য শেখা হয়ে গেল, ঠিক আছে। আর লজ্জা পেয়ে যদি না শিখি, না বলি, তাহলে সারা জীবনের জন্য সেটা লজ্জাই রয়ে গেল, ঠিক আছে। তো না পারাটা লজ্জার কিছু নেই, কিন্তু না জেনে নেওয়াটা লজ্জা, ঠিক আছে। তো আমরা এখানে দেখো কিভাবে যোগটা করব। এই প্লাস আছে, মানে প্লাস মানে তোমার, তো তোমার কাছে যেটাই প্লাস থাকবে সেটাই তোমার, 5 টাকা আছে, তোমার কাছে পাবে 12 টাকা। নিশ্চয়ই তুমি ঋণ থাকতে চাও না, তাহলে অবশ্যই তোমার কাছে আরো 7 টাকা পায়। এই 7 টাকা পায়, সেই জন্য এখানে মাইনাস। দেখো ঠিক আছে কিনা, ঠিক আছে। আবার দেখো চতুর্থ পদ -19 মাইনাস -12, দেখো -19, এই যে মাইনাসে মাইনাসে প্লাস, দেখছো, এই দেখো এখানেও -7। আশা করি তোমরা অবশ্যই এটা বুঝতে পেরেছো যে এটি একটি সমান্তর ধারা, রাইট। তাহলে আমরা লিখি এখানে 2। এখন দেখো এখানে সাধারণ অন্তরটা আমরা, আমাদের প্রশ্নে বলছে সাধারণ অন্তর বের করার জন্য, দেখো সাধারণ, সুতরাং সাধারণ অন্তর বের করি। সাধারণ অন্তর কি আমরা ডি দিয়ে প্রকাশ করি, তো আমরা অন্তরটা বের করি -5 মাইনাস +2, তাই না, -5 প্লাস এবং মাইনাস মিলে -7, এটাই আমাদের একটা আনসার, ঠিক আছে। এরপরে বলছি কি 12তম পদ নির্ণয় করুন। তা আমরা জানি, আমরা কি জানি, আমরা জানি যারা ভালো স্টুডেন্ট তারা কিছুটা হাসছো জানি, ধারায় যে স্যারে এমন ভাবে পড়াইতেছে মনে হয় যে আমরা অনেক নিচে ক্লাসে পড়ি, না বন্ধুরা তা না। আমরা জানি তোমাদের মধ্যে অনেক ভালো ভালো স্টুডেন্ট রয়েছে। ধারায় n তম পদ ইকুয়াল a প্লাস n মাইনাস 1 ইন্টু d। আশা করি বুঝতে পেরেছ। এখন আমরা সুতরাং ধারায় কততম পদ বলছে, 12তম পদ, তো লিখি 12তম পদ, 12তম পদ। তাহলে a প্লাস এই যে n তম পদ, সেই জন্য এখানে n, 12 মাইনাস 1 ইন্টু d। এখন এর মান কত, এখানে দেখো 2, এখানে প্লাস 12 থেকে 1 গেলে 11 ইন্টু ডি, ডির মান -7, দিলাম -7, একটা ব্র্যাকেটের প্রয়োজন। এখন এখানে 2, এই দেখো প্লাস এবং মাইনাস মিলে হলো -77 ইকুয়াল, দেখো এখানে পাবে তোমার কাছে 77 টাকা, যেহেতু মাইনাস আছে তোমার কাছে, এখানে প্লাস আরো পায় -75। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে আমাদের আনসার দুটো। তো আজকে আমরা 5টি অঙ্ক করলাম, 5টি এমসিকিউ, সরি 4টি এমসিকিউ এবং একটা হচ্ছে তোমার প্রশ্নের অঙ্ক। তো বন্ধুরা আমরা অনেকগুলো অঙ্ক করেছি এবং তোমরা বোঝার চেষ্টা করছো মনে হয়, আমি তোমাদের সর্বাত্মক চেষ্টা করেছি বোঝানোর। সো আই এক্সপ্রেস ফর দ্যাট this class will give you clear idea about creative essay type. You will be very beneficial for this class. Okay, all the best.
থ্যাংকস অফ অল।